নির্বাচন যত দেরি হবে দেশে তত পিছিয়ে যাবে মন্তব্য ফখরুলের। দেশ গঠনে কোনো আপোষ নয় হুঁশিয়ারি নাহিদের। বিটিসিএল প্রকল্পে দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন ফয়েজ আহমেদ তৈয়ব। দেশের স্বার্থেই দুদককে চিঠি দেওয়ার দাবি। কর্মকর্তারা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই বললেন এনবিআর চেয়ারম্যান। সীমা লঙ্ঘনকারীদের কঠোর হুঁশিয়ারি। এবং রাজনৈতিক দলগুলোর মতামতই আসছে সংশোধনী প্রস্তাব, জানালেন আলী রিয়াজ। কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না কমিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ ততই পিছিয়ে যাবে। বিনিয়োগ, নিরাপত্তা, উন্নয়ন থমকে যাবে। দুপুরে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন না দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায় অনেকে সেই চিন্তা করছেন। প্রয়োজনে বিএনপি নির্বাচন আদায় করে নেবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এর আগে সকালে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপির নেতারা। নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা জমে করবেন? এখন 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের লড়াই করা হয়েছে। এবারের লড়াই হবে দেশ গঠনের জন্য বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে পথসভায় তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা এনসিপি সহ্য করবে না। যেভাবে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, আমাদের এবারের লড়াই, এবারের যাত্রা দেশ গঠনের জন্য। কারণ আমরা স্পষ্টভাবেই বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। কাস্টমসে ডিউটি পেমেন্ট এখন থেকে অটোমেটেড চালানের মাধ্যমে করা যাবে। এতে পণ্য খালাসের জটিলতা হ্রাস পাবে এবং রাজস্বের টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কথা বলেন। এনবিআরের সব কার্যক্রম সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এনবিআরের কর্মচারীরা নিয়ম অনুযায়ী কাজ করলে ভয় বা উদ্বেগের কোনো প্রয়োজন নেই। তবে দায়িত্বের সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে বিশেষ নজর রাখা হবে। তিনি আরও জানান, 2024-25 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড মোট 3,68,177 কোটি টাকা রাজস্ব আদায় করেছে। রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে জাতীয় ঐক্যমত্য কমিশন সংশোধনী প্রস্তাব আনছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের 10ম দিনের আলোচনা শুরুতে এ কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐক্যমত্য কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে সংশোধনী এনে ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সেই বিষয়ে আদেশ 10 জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এ আদেশ দেন। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। আরও এক ধাপ এগিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া সোমবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। এদিন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে বলেন, এই মামলা রাজনৈতিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার সম্ভব নয়। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। পরে আসামি পক্ষের বক্তব্যের জবাব দেন প্রসিকিউটর। দুই পক্ষের বক্তব্য শেষে 10 জুলাই অভিযোগ গঠন হবে কিনা সেই বিষয়ে আদেশের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে ইতোপূর্বে 4 শুনানি সম্পন্ন হয়েছিল। আজকে ডিফেন্স কাউন্সিলস অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে 4 শুনানির জন্য দিন ধার্য ছিল। ডিফেন্সের পক্ষে 4 শুনানি সম্পন্ন হয়েছে। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আগামী 10 জুলাই 2025 তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনে আদেশ দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে এই মামলার কার্যক্রম শুরু হবে। এই 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি প্ররোচনার নির্দেশ দেওয়া সংক্রান্ত সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ 5টি অভিযোগ আনা হয়। সেটির উপরেই আদেশ হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে যাওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করা হয়। দুপুর 12:30টার দিকে যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে সকালে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 2 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে হাজির করে 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ডের আদেশ দেন। বাংলা প্রসঙ্গ। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা। দুপুরে নারায়ণগঞ্জে বন্দর উপজেলার গোকুল দাসের বাগ এলাকার জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এসএসসি ভোকেশনাল স্কুল অ্যান্ড বিএম কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে যারা পরবর্তীতে জনপ্রতিনিধি হয়ে আসবে তারা এবং আমরা মিলে জনগণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। টাঙ্গাইলের ধনবাড়িতে বাস ও সিএনজি সংঘর্ষে 2 নারীসহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজি চালকসহ আরও 2 জন আহত হয়েছে। দুপুর 2টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিনিময় পরিবহনে যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ধনবাড়ি যাচ্ছিলেন। এ সময় বাঘিল এলাকায় বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত 5 জনকে উদ্ধার করে
ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। ধনবাড়ী থানার ওসি SM শহীদুল্লাহ বলেন, এই ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের বিতর্কিত প্রকল্প চালিয়ে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থেই চিঠি দিয়ে দুদকের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি। সাইফুল ইসলামের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া বিতর্কিত 5G রেডিনেস প্রকল্পে অর্থ ছাড়ের ব্যাপারে দুদককে দেওয়া ডিউ লেটার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে 5G রেডিনেস পিছিয়ে পড়া রোধ ও স্থাপিত যন্ত্রপাতি চালু করার লক্ষ্যেই দুদকের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা যেই পলিসি আনছি, এই পলিসির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ছে এবং এতে আমাদের বিদেশি যেই রেভিনিউ লিকেজ, এই লিকেজটা বন্ধ হচ্ছে। একইভাবে আপনারা জানেন যে IOF নামক একটা প্রতিষ্ঠান করা হয়েছিল, কনসোর্টিয়াম করা হয়েছিল। এই কনসোর্টিয়ামের মাধ্যমে প্রতিটি আন্তর্জাতিক কল আদান প্রদানের 10% কেটে নেওয়া হচ্ছিল এবং এই 10%-এর মাধ্যমে প্রায় 900 থেকে 1100 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং এই টাকার 90% বেক্সিমকোর অ্যাকাউন্টে গিয়েছে মেনটেন্যান্স এবং আপগ্রেডেশনের নাম করে। চিঠিতে উল্লেখ করা হয় যে প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার আগে বিশেষজ্ঞ কমিটি কর্তৃক যন্ত্রপাতিগুলি 5G'র উপযোগী কিনা এবং 12 বছরের জন্য সার্ভিস দেবে কিনা তা খতিয়ে দেখা হবে। কোনো ব্যক্তি স্বার্থে চিঠি দেয়া হয়নি। সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী মিরপুরে মোহাম্মদিয়া মার্কেট দোকান মালিক সমিতি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন সমিতির সদস্যরা। তারা জানান, একটি মহল আওয়ামী দোসরদের পুনঃপ্রতিষ্ঠায় পাতানো নির্বাচনে পায়তারা করছে। সমিতির সদস্যদের দাবি আমলে না নিয়ে ষড়যন্ত্র করে চলেছে তারা। তারা অভিযোগ করেন, বর্তমান কমিটি নীতিমালা অমান্য করে মার্কেটের নতুন ভবন নির্মাণ করছে। এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেন সমিতির সদস্যরা। এবার বাণিজ্য সংবাদ। প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, অটো রিকশায় ব্যবহার উপযোগী গ্র্যাভিটন সিরিজের নতুন কার ব্যাটারি বাজারে এনেছে ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন। জাপানি স্ট্যান্ডার্ডে তৈরি এই ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে উন্নত মানের প্রযুক্তি। সম্প্রতি রাজধানী বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের কার ব্যাটারিগুলো উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী তাহসান খান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা এবং ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম সুচি। এবার চট্টগ্রাম প্রসঙ্গ। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল আগামী 6 মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। মধ্যরাত থেকে তারা নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এই কাজ পেয়েছে চিটাগং ড্রাই ডক লিমিটেড। আগের অপারেটরের সাথে যে সকল শ্রমিক কর্মচারী কাজ করত তারাই এনসিটি পরিচালনার সাথে থাকছে। দীর্ঘদিন ধরে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। রোববার প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। এই টার্মিনালে 5টি জেটির মধ্যে 4টিতে কন্টেইনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোট জাহাজ ফেরানো হয়। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে, মন্তব্য ফখরুলের। দেশ গঠনে কোনো আপোষ নয়, হুঁশিয়ারি নাহিদের। বিটিসিএল প্রকল্পে দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন ফয়েজ আহমেদ তৈয়ব। দেশের স্বার্থে দুদকে চিঠি দেওয়ার দাবি। কর্মকর্তারা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই বললেন এনবিআর চেয়ারম্যান। সীমা লঙ্ঘনকারীদের কঠোর হুঁশিয়ারি।
এবং রাজনৈতিক দলগুলোর মতামতে আসছে সংশোধনী প্রস্তাব, জানালেন আলী রিয়াজ। কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না কমিশন। নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।